ইউক্রেন দাবিয়ে বেড়াচ্ছে উত্তর কোরিয়ার সেনারা। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে দেশটিতে কিম জং উনের সেনাবাহিনী মোতায়েনের পর থেকেই যুদ্ধ পরিস্থিতির পটভূমি যেন মুদ্রার এপিঠ থেকে ওপিঠে উল্টে গেছে। যুক্তরাষ্ট্র, ইউক্রেন আর দক্ষিণ কোরিয়া যৌথভাবে জানায় উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় এসেছে 11 থেকে 12,000 সেনা। এরই মধ্যে নতুন করে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিউলের সামরিক বাহিনী। বলা হচ্ছে আরও সেনা সমরাস্ত্র, বিশেষ করে আত্মঘাতী ড্রোন মিত্রদেশ রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। রয়টার্স বলছে পিয়ংইয়ং আত্মঘাতী ড্রোন তৈরি করছে। এর আগেও মস্কোকে রকেট লঞ্চার সরবরাহ করেছে পিয়ংইয়ং। তবে এত কিছুর পরও রাশিয়ার জন্য হতাশার খবরও রয়েছে। সিউলের দাবি, কুর্স্কে অভিযান চালাতে গিয়ে এর মধ্যেই 1,000-এর বেশি উত্তর কোরীয় সেনা হতাহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে উত্তর কোরিয়া থেকে সেনারা আসতে শুরু করার পরই হতাহতের এই ঘটনা ঘটেছে। যদিও জেলেনস্কি প্রশাসনের দাবি কয়েকদিন আগেই ভারতের মণিপুর রাজ্যে সংঘাত বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছিল। সেখানে ক্রমশ বাড়ছে মিয়ানমার থেকে পাচার হওয়া অস্ত্র। গত 13 ডিসেম্বর মণিপুরের পূর্ব ইম্ফল থেকে একাধিক অস্ত্র উদ্ধারের খবর পাওয়া গিয়েছিল। শুধু অস্ত্র নয়, ইন্টারনেট ব্যবহারের সরঞ্জামাদি, সেনাবাহিনীর পোশাক, বুলেট প্রুফ ভেস্ট উদ্ধারেরও খবর পাওয়া গিয়েছিল। মণিপুরের বিদ্রোহীদের হাতে রকেট লঞ্চার, স্নাইপার, RM-60 ও M4-এর মতো আমেরিকান অ্যাসল্ট রাইফেল পাওয়ার খবর দিয়েছিল হিন্দুস্তান টাইমস ও রয়টার্স। তবে এবার খবর এলো সীমান্ত দখলের। মণিপুর লাগোয়া চীন প্রদেশের দখল নিল মায়ানমারের বিদ্রোহীরা। মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সমর্থক স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, চীন প্রদেশের 85% বিদ্রোহী জোটের দখলে। সামরিক জান্তার বাহিনীকে হটিয়ে সীমান্তবর্তী এলাকার বড় অংশ কয়েক মাস আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল বিদ্রোহী গোষ্ঠী। বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের পরে এবার মণিপুর লাগোয়া মায়ানমারের চীন প্রদেশের দখল নিয়েছে আরাকান আর্মি। এমনটাই খবর সে দেশের সংবাদ মাধ্যম দ্য ইরাবতীর। জানা গিয়েছে, চীন প্রদেশের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে তারা। মণিপুর লাগোয়া চীন প্রদেশে মায়ানমারের কুকি জনগোষ্ঠীর বসবাস। তারা কুকি চীন নামে পরিচিত। বিদ্রোহী গোষ্ঠীর মণিপুর ঘেঁষা চীন প্রদেশ দখলের ফলে মণিপুরের পথ ধরে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা আরও তীব্র হচ্ছে। বেগম জিয়ার উন্নত চিকিৎসায় দেশের বাইরে নিতে শেখ হাসিনা ও তার সরকারের কাছে অসংখ্যবার অনুরোধ জানানো হলেও কর্ণপাত করেননি আওয়ামী লীগ প্রধান। গণঅভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুরোপুরি মুক্ত হন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এরপরই সুযোগ আসে দেশের বাইরে তার উন্নত চিকিৎসার। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েও অবহিত করে চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে আবেদনও করা হয়। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে গত 8ই নভেম্বর যুক্তরাজ্যের ভিসা পান বিএনপি নেত্রী। এরপর নেন মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসাও। নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা লন্ডনে সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হবে না বলে জানা গেছে। তবে চিকিৎসা শেষে সৌদি আরবে ওমরা পালন করে দেশে ফেরার কথা রয়েছে তার। এ কারণে বেশ কয়েক দফা লন্ডনে যাওয়ার তারিখ পরিবর্তন হয়ে অবশেষে নতুন বছরের 7ই জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণের কথা জানিয়েছেন বেগম জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান, পরিবারের সদস্য ও চিকিৎসক সহ আরও 15 জন হচ্ছেন বিএনপি নেত্রীর সফর সঙ্গে। কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার কথাও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। কাতার এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন? টাইমটা তো ম্যাডাম নির্ভর করে, টাইম তো সব কিছু ম্যাডাম যখন সময় দেবে। ডেটটা তো চেঞ্জ হয়, এই জন্য কোনো হিসেবে ফিক্সড করে বলা যায় না। কতবার চেঞ্জ হয়েছে ডেট। 30 তারিখ ছিল এই মাসের, সেটা তো চেঞ্জ হবে, 7 তারিখ চলে গেল। সফরে থাকছেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক AZM জাহিদ হোসেন, FM সিদ্দিকী, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, বেগম জিয়ার উপদেষ্টা মোহাম্মদ ইনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল, ব্যক্তিগত সচিব ABM আব্দুস সাত্তার, APS মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ ও সহকারী ফাতেমা বেগম এবং রূপা শিকদার। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, হার্ট, লিভার, কিডনি ও উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত। এর মধ্যে লিভার সিরোসিসের সমস্যাটি বেশি ভোগাচ্ছে তাকে। লন্ডনের এই সফরে লিভার প্রতিস্থাপন করার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির পূর্বাঞ্চলীয় পাকতিতা প্রদেশের ব্যাপক বিমান
আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির পূর্বাঞ্চলীয় পাকতিতা প্রদেশের ইসলামাবাদের এই সিরিজ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন নারী, শিশু সহ অন্তত 15 জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে পূর্ব আফগানিস্তানের বার্মেল জেলার কমপক্ষে 7টি স্থান লক্ষ্য করে কয়েক দফায় বিমান হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। টার্গেট করা হয় দেশটিতে অবস্থানরত পাকিস্তানি তালেবানের একাধিক আস্তানা। এদিকে ভয়াবহ এই বিমান হামলার পর তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। ইসলামাবাদকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। তেহরিক-ই তালেবান পাকিস্তান টিটিপি সদস্যদের আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আফগানিস্তানের সাথে পাকিস্তানের উত্তেজনা তুঙ্গে। আর জাতীয় নিরাপত্তার জন্য টিটিপিকে হুমকি মনে করে ইসলামাবাদ। এদিকে বিডিআর হত্যা মামলার অন্যতম সাক্ষী লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুল ইসলামকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। বিকাল 4:45টার দিকে তাকে আটক করা হয়। সন্ধ্যা 7:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ এবং পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এর 48 ঘন্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। বছর শেষের খুশি নগদে হবে বেশি। 12 বছর পর পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্ত শুরু করছে দুদক। যদিও দুদকের তদন্ত একসময় দোষী সাব্যস্ত করা হয়নি কাউকে। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে নব থিয়েটার নির্মাণে দুর্নীতির দায় 3 মামলারও তদন্ত শুরু করছে সংস্থাটি। শফিকুল ইসলাম সবুজ বাকিটা জানাবেন। বছর শেষের খুশি। দেশের দক্ষিণ পশ্চিমের 21টি জেলার সাথে রাজধানী সহ অন্য জেলাকে সরাসরি যুক্ত করার স্বপ্নের এক প্রকল্পের নাম পদ্মা সেতু। শুরুতে কথা ছিল বড় এই প্রকল্পে $120 কোটি অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। কানাডার প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে ঘুষের বিনিময়ে দেয়া হবে কাজ, এমন অভিযোগ তুলে সরে দাঁড়ায় বিশ্ব ব্যাংক সহ ঋণদানকারী অন্য সংস্থাগুলো। এক পর্যায়ে মন্ত্রিত্ব হারান সৈয়দ আবুল হোসেন। তবে মামলায় আসামি করা হয়নি তাকে। 2012 সালের ডিসেম্বরে তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভুইয়া সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। 53 দিন তদন্তের পর কাউকে দোষী হিসেবে খুঁজে পায়নি সংস্থাটি। 12 বছর পর পুনরায় পদ্মা সেতু দুর্নীতি মামলার তদন্ত শুরু করছে দুদক। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি সংস্থাটি। সে সময় পদ্মা সেতুর ঘুষ দুর্নীতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব ছিল টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক, বর্তমান দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সুস্পষ্ট প্রমাণ থাকার পরও তখন সবাইকে ছাড় দিয়েছিল দুদক। এখানে কিন্তু দুর্নীতি হয়েছে সেটা বিশ্বব্যাংক বলেনি, দুর্নীতির ষড়যন্ত্র ছিল, সেটি সপক্ষে তাদের তথ্য প্রমাণ ছিল, সেটা নিয়েই কথাবার্তা হয়েছিল, অভিযোগটা উত্থাপিত হয়েছিল। কাজেই সেই বিষয়টিকে এখন যদি দুর্নীতি দমন কমিশন শুরু করে থাকে, এটাকে আমি মনে করি যৌক্তিক একটা বিষয়। পদ্মা সেতুর বাইরে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে জালিয়াতির দায়ে শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছিল দুদক। 2015 সালে নথিভুক্ত হওয়া ওই মামলাগুলো পুনঃ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 20। উপসচিব পদে পদোন্নতিতে অন্য ক্যাডারদের অর্ধেক ভাগ দিতে নারাজ প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। জনপ্রশাসন সংস্কার কমিশনের এমন ভাবনাকে উড়িয়ে দিলেন এবং বললেন, প্রশাসনে কোনো সার্জারি মানা হবে না। কমিশনের প্রস্তাব অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক, যা আস্থা করে পড়ে থাকবে। এমন সুপারিশের জন্য কমিশন প্রধানকে অপসারণে 48 ঘন্টার আলটিমেটাম দেন আমলারা। ইলেকট্রা রেফ্রিজারেটর জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য কিছু সুপারিশ সামনে আসার পর প্রশাসন ক্যাডারে দেখা দিয়েছে চরম অসন্তোষ। পদোন্নতির কোটায় একচেটিয়া আধিপত্য হারানোর শঙ্কায় একাট্টা প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। বুধবার সবাই হাজির হন বিয়াম মিলনায়তনে যৌথ প্রতিবাদ সভায়। ঢাকার বাইরে থেকে যারা আসতে পারেননি তারাও যোগ দেন অনলাইনে। জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশের কথা বলছে সেটিকে অযৌক্তিক, ষড়যন্ত্রমূলক আখ্যা দেন তারা। একই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, দিয়ে কেউ প্রশাসনে গিয়েছে, কেউ অন্যান্য ক্যাডারে গিয়েছে, আজকে এত বছর পরে এসে আবার তারা হলো প্রশাসনে আসবে।
এটা তো একটা রাষ্ট্রকে অকার্যকর করা ছাড়া আমি আর কিছু মনে করি না। উপসচিব পদে 50-50 বন্টন, যেটি আমরা মনে করি বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। ওই 25 ক্যাডারের কর্মকর্তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছে, তারা কিন্তু এই কমিশনের এই স্টেটমেন্টের আগে কিন্তু তারা 25 থেকে 50% চাই নাই। আমরা তো প্রশ্নই আসে না যে আমরা 75% থেকে খর্ব করে আমরা 50% আসবো। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? এত বছরেও দক্ষ, জবাবদিহি ও নিরপেক্ষ প্রশাসন তৈরি করতে না পারার ব্যর্থতার কথাও ছিল তাদের মুখে। আমি হত্যা করেছি এই জাহাজে, আল বেকারা জাহাজ, চাঁদপুর মালিশ্বর আমি হত্যা করেছি। ওখানে 9 জন স্টাফ ছিলাম আমরা, আমি বাদে 8 জন। তাদের গমের বড়ি খাওয়াইছি আমি, বাদে ওই তরকারির মধ্যে মিশিয়ে গমের বড়ি খাওয়াই। আমি চাইনিজ কুরোল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুরোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। কেন হত্যা করেছি আমি তাদের জানাইছি। তাদের কি জানাইছি, এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, তাই কোনো প্রতিবাদ আপনারা করছেন না। তা তারা আমার বলে কি, সব জায়গায় একরকমই, তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে, নামা দিয়ে এত মগের মূল্য বলেই নামা দেওয়া হয়ে গেল। এটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে 3 মাসে বেতন দিয়ে বা বকেয়া বেতন দিয়ে নামাতে হয়। তা এই জায়গায় কিছুই হচ্ছে না। এই জায়গায় ফট করে একটা জাহাজেতে লোক নামা দিচ্ছে, কেমন ধর মামুপুরে আড্ডা কলা আমার নেমে গেলাম। তো নামা দিয়ে বলো 82 টাকা মারি দিবানি। 82 টাকা মারতে গেলে সারা বছর কেটে যায়, 82 টাকা আটকে যায়নি, ঠিক কারণে টাকা আসে না। এই 1 বছরের মধ্যে বা 5 মাস 6 মাস 4 মাস বেতন আটকা থাকে। আর এই বেতন পাতে গেলে 3-4 মাস এরকম ফোন দিতে হয়। তা এই ফোন দিতে দিতে যে ফোনের টাকা যে খোয়া ফেলায়, এটা বেতন আলাদাভাবে আরেকটা হয়ে যায়। তারপরেও মাস গেলে বেতন ফেটায়, যদিও কোনো জাহাজে ফেটায়, তা পুরোপুরি বেতন কেউ ফেটায় না, হাফ ফেটায় বা 3 ভাগে 1 ভাগ ফেটায় বা 4 ভাগে 3 ভাগ ফেটায়, এরকম। তা আমি 8টা মানুষের ফোন করেছি, তাদের ভাগ্যচুপ করে 3 জন আহত হয়েছিল। তা 3 জনের মধ্যে 2 জন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি, আর একজন মনে হয় এখনো বাইসে আছে। তা যদিও সে বাইসে থাকে, তার কাছে আমি একটা জিনিসই বলি, আমি আপনাদের অনেকবার বলেছি, আপনারা শোনেননি কোনো একটা কথা বলতে, আপনারা বইতেছিলেন যদি চাকরি হারায় যায়, আর যদি জীবনে না থাকে তাহলে চাকরি দেখি হবে। আমরা যখন সমুদ্র ফাড়ি দিই তখন তো লাস্টে ডুবে যায়, মরেও যেতে পারি আমরা, এর তো কোনো গ্যারান্টি নাই। আর মরে গেলে কি হবে, ওই মৃত্যু কামনা করে চলে যাবে, শেষ। তাছাড়া তো কিছু না। এই আর কি, এসলো আমার বলার। তা আপনারা মেনু জগৎ বলতি না, সব কিছু ওই জায়গায় সব কোম্পানি বা সব জাহাজ বা অন্যান্য ইত্যাদি যে সব ব্যবসা আছে, এরকম দুর্নীতি সব জায়গায় চলতেছে টুকিটাকি। তাই সব দুর্নীতি চললে আমাদের মতন শ্রমিকরা আমাকে এই 2 টাকার জন্য আমরা আসি ফ্যামিলি থুয়ে, প্রিয় মানুষ থুয়ে দূরে চলে আসি, যাদের ফ্যামিলি খুশি থাকে যারা, তাই সেই ফ্যামিলির তো খুশি রাখতে পারি না যে স্যালারি পাই। আর এই স্যালারির মধ্যে 2-3 মাস বেতন আটকা থাকে, আমি ফ্যামিলি খুশি রাখবো কিভাবে? চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সহ তার এই লন্ডন যাত্রার সফর সঙ্গী 15 জন, তার মধ্যে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মইনুল ইসলামকে সন্ধ্যায় স্ত্রী সহ কানাডায় যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।
মঙ্গলবার 24 ডিসেম্বর সন্ধ্যায় স্ত্রীসহ কানাডায় যাবার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মইনুল ইসলামকে আটকে দেবার পেছনে কারণ নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ঘটনায় এসবি প্রধানের পক্ষ থেকে জানানো হয়, মইনুল ইসলাম টরন্টো যাবার জন্য বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে পিলখানা ও হত্যাকাণ্ডের তদন্ত কমিশনে তথ্য দিয়ে সহযোগিতা করার কথা বলা হয়েছে। এরপর তার বিদেশে যেতে আর বাধা থাকবে না। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের পর বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম। দায়িত্ব পালন করেন 2010 সাল পর্যন্ত। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন করা হয় এবং বিজিবিতে গোয়েন্দা ইউনিট সংযুক্ত করা হয়। পরে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়। 2015 সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম। 2016 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। আমি তখন ছাত্রদের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তো সভা চলাকালীন একটি পর্যায়ে আমার তৎকালীন সভাপতি তিনি তার একটি কাজে চলে দেন এবং পরবর্তী সময়টিতে আমি সভায় সভাপতিত্ব করতে থাকি। এবং ওই সভায় আমি বলেছিলাম এরশাদের উদ্দেশ্যে, ওই যে বলে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, কারণ ছাত্ররা যখন গর্জে ওঠে তখনই একটা বিপ্লব হয়ে যায়, তখন একটা রাজনীতির পরিবর্তন চলে আসে। ওই সভাতে 1982 সালের 24শে মার্চে আমি বলেছিলাম বটতলায় দাঁড়িয়ে, এরশাদ তুমি আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি হত্যা করেছো। আমি প্রথম বলতে চাই, আমি প্রথম এরশাদ জিয়াউর রহমান হত্যাকারী কথাটা আমি প্রথম বলেছিলাম। 1982 সালের পরে 83 সালের 81 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন। 82 সালে মার্শাল ল জারি হলো। 83 সালের 1 জানুয়ারিতে এরশাদ একজন সামরিক শাসক ক্ষমতায় বসে, দুর্দণ্ড প্রতাপশালী সামরিক শাসক, তিনি ক্ষমতায় বসে আছেন। তাকে উদ্দেশ্য করে বলা যে তুমি হচ্ছে সেই হত্যাকারী, তুমি আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছ। হত্যাকারীর ঠাঁই বাংলাদেশের মাটিতে হবে না, তোমার তক্তে তাউস বঙ্গভবন থেকে বুড়িগঙ্গায় নদীতে ফেলে দেওয়া হবে। আকাশ মণ্ডলকে গ্রেফতারের বিষয়ে ব্রিফিং করছে র্যাব 11। আরো জানতে সরাসরি যাচ্ছি সেখানে। জাহাজ থেকে বিতাড়িত করা হয়, এমনকি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না, যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না। এমত অবস্থায় গ্রেফতারকৃত আকাশ মণ্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সে পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে। এই পরিকল্পনার অংশ হিসেবেই আনুমানিক গত 18 ডিসেম্বর তারিখে তিনি 3টি পাতা ঘুমের ওষুধ ক্রয় করেন এবং নিজের হেফাজতে রেখে দেন। পরবর্তীতে 22 ডিসেম্বর তারিখে যখন এই জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের পথে রওনা হয় এবং চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছানোর পর জাহাজটি হাইমচরে নোঙর করা